2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপ আসরকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। ড্র অনুষ্ঠানে অর্থমন্ত্রী মারুফুল কোচের দায়িত্ব নিতে না চাইলে করা হবে বিকল্প চিন্তা, জানালেন বাফুফে সভাপতি। সাফে ব্যর্থতার জন্য দলের সমন্বয়হীনতাকে দায়ী করলেন সাবেকরা। আইসিসির নির্দেশনা অনুযায়ী অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। ক্রিকেটের জন্য নিরাপদ বাংলাদেশ, জানালেন এসিসির ইভেন্ট ও অপারেশনস ম্যানেজার। বক্সিং ডে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 177 রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহারের পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। এবং লা লিগায় বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ রায়ো ভায়াকানো। দর্শক, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিকে 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপ এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের ড্র উপলক্ষ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হলো এই কার্যক্রমের সবটাই ভেতরে ভেতরে শেষ করে ফেলেছে বাফুফে। কেবল গণমাধ্যমে প্রচারের জন্য ঘটা করে বাফুফের এমন আয়োজন, বিষয়টি কতটুকু নৈতিক? ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাওয়া হলে প্রশ্নটা স্থানান্তরিত করলেন সভাপতির কাছে। প্রেসিডেন্ট যায় নাই তো, এবং যাওয়ার আগে আরেকবার ধরেন প্রেসিডেন্ট মন্ত্রী মহোদয় আছে, প্রেসিডেন্ট নিজেই বলুক, এবং আমরা তো আশা করছিলাম আপনার প্রশ্ন করবেন এটা নিয়ে। সো আমার বলার থেকে প্রেসিডেন্টের কাছ থেকে শুনেন। আগে থেকেই সাজানো এই ড্রয়ে মালয়েশিয়া, নেপাল এবং শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয় দলে ঠাঁই হয়েছে গ্রুপ এ তে, আর কম্বোডিয়া, মালদ্বীপ এবং বাহরাইনের সঙ্গে অনূর্ধ্ব 23 দল আছে বি গ্রুপে। আর তাই হয়তো গোল্ড কাপে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী বাফুফে বস। এবার আবার দুটো টিম খেলছে, আমরা ডেফিনেটলি ফিরে দাঁড়াবো। আমাদের মেন লক্ষ্য হলো 2022-2020, যেখানে আমরা প্রমাণ করেছি যে আন্ডার 16 সাফ চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার 19 ফাইনাল খেলেছে। সো মাই টিম ইজ কামিং। এদিকে গোল্ড কাপের ড্রটি প্রহসনের হলেও তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না অর্থমন্ত্রীর। উল্টো তিনি স্বপ্ন দেখছেন আরো এক ধাপ উপরে। সফল আয়োজনের মাধ্যমে 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপকে প্রতিষ্ঠা করতে চান এশিয়ার অন্যতম বড় আসর হিসেবে। আমার লক্ষ্য হচ্ছে যে 18-র মধ্যে এইটা হবে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল খেলার অনুষ্ঠান। আমাদের যারা অংশগ্রহণ করেন তাদের সংখ্যা আমরা বাড়াবো, আমাদের স্ট্যান্ডার্ড অটোমেটিক্যালি ইমপ্রুভড হবে। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর, চলবে 20 জানুয়ারি পর্যন্ত। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যশোর জেলা স্টেডিয়ামে। তবে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের জন্য এবার ভেন্যু পাচ্ছে না সিলেট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফ সুজুকি কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর দেশে ফিরেছেন কোচ মারুফুল হক ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। ইতালিয়ান কোচ ফাবিও লোপেজকে বিদায়ের পর দেশীয় কোচ মারুফুল হকের কাছে বাংলাদেশ দলকে ঢেলে সাজানোর দায়িত্ব তুলে দিয়েছিল বাফুফে। কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপে টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মামুনুলরা। বাংলাদেশ দলের ব্যর্থতায় চারদিকে বইছে সমালোচনার ঝড়। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই দেশে ফিরেছেন কোচ ও ম্যানেজার। এদিকে দল ব্যর্থ হলেও দেশের মাটিতে জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে তাকেই বাংলাদেশ দলের কোচ হিসেবে রাখতে চায় বাফুফে। যদিও দেশে ফিরে এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মারুফুল হক। আমার কাজ যেহেতু সাব পর্যন্ত আমি ওটে পর্যন্ত জানি, এখন পর্যন্ত বাহুবের সঙ্গে আমার কথা হয় নাই। অফিসিয়ালি প্রপোজালটা আসুক, তারপরে আমি কথা বলবো এই বিষয়ে এখন আর কথা বলতে পারি। দলের ভিতরে কোন দল ছিল এগুলা সম্পূর্ণ বানানো। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য মারুফুল হক জাতীয় দলের দায়িত্ব না নিতে চাইলে বিকল্প কোচের ব্যবস্থা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
এদিকে দীর্ঘমেয়াদে মারুফুল হক জাতীয় দলের দায়িত্ব চাইলেও এ ব্যাপারে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন বাফুফে বস। মারুফ বলেনই থাকবে না। মারুফ চেয়েছে যে লং টাইম থেকে দেওয়া যায় নাকি, যদি উনি থাকলে ভালো, না থাকলে উই হ্যাভ আদার অ্যারেঞ্জমেন্ট। বর্তমান সময়ে বাংলাদেশের কাছে সাফ ফুটবল মানেই যেন একরাশ ব্যর্থতা। ধারাবাহিকতা ধরে রেখে এবারের সাফেও ভাগ্য বদলাতে পারেনি মামুনুল জাহিদরা। 2 আসর পর প্রথমবারের মতো সাফে জয়ের মুখ দেখলেও ভুটানের বিপক্ষে পাওয়া সেই জয়কে বড় সাফল্য হিসেবে বিবেচনা করতে মানতে নারাজ বোঝে যে কোনো ফুটবল বোদ্ধা। সব মিলিয়ে কেমন ছিল বাংলাদেশের এবার সাফ মিশন, বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। 2009 সালের 8 ডিসেম্বর সাফ ফুটবলের অষ্টম আসরে শ্রীলঙ্কাকে 2-1 গোলে হারিয়ে সবশেষ জয় পেয়েছিল এনামুলরা। এরপর অনুষ্ঠিত হয়ে গেছে সাফের আরও 2টি আসর, কিন্তু সেই জয় নামক সোনার হরিণকে পেতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদেরকে। 2011 ও 2013 সালের আসরে জয় বঞ্চিত থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। যদিও এবারের আসরে ভুটান ছাড়া বাকি ম্যাচগুলোতে হেরে সেই একই দুর্ভাগ্যকে বরণ করতে হয়েছে মারুফুলের শিষ্যদেরকে। সব মিলিয়ে সাফের সবশেষ 3টি আসরে নিচে নামতে নামতে যেন ব্যর্থতার তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ। ফিফা র্যাঙ্কিংয়ে 150 নম্বরে থাকা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করে বাংলাদেশ। যে আফগানিস্তানকে 2010 সালে সাফ গেমসের ফাইনালে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল রজনী আমিনুররা, সেই বাংলাদেশই কিনা একই ব্যবধানে আফগানদের বিপক্ষে হেরে শুরু করে এবারের সাফ মিশন। শায়েস্তে ও আমিরিদের পারফরমেন্সের সামনে ঘুণে ধরা ফুটবলীয় দক্ষতার প্রদর্শনী ছিল মামুনুলদের। গ্রুপ পর্বে পরের ম্যাচেও সেই একই বাংলাদেশকে দেখেছে ফুটবল প্রেমীরা। 1985 সালের সাফ গেমসে যে মালদ্বীপকে 8-0 গোলে বিপর্যস্ত করেছিল বাংলাদেশ, সেই একই প্রতিপক্ষের বিপক্ষে এবার যেন উল্টো ভাগ্য বরণ করতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদেরকে। আলী আশফাকের দুর্দান্ত নৈপুণ্য আর নাইজের অসাধারণ পায়ের কাজে বাংলাদেশের গোলরক্ষকের বোকা হয়ে যাওয়া ছিল পুরো হতাশাগ্রস্ত বাংলাদেশের প্রতিচ্ছবি। ম্যাচে 3-1 গোলের বড় ব্যবধানে হারতে হয় মামুনুলদেরকে। শেষ ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত বাংলাদেশের সামনে ছিল প্রতিপক্ষ ভুটান। যে দলের বিপক্ষে জয় পেতে কখনোই ভাবতে হয়নি বাংলাদেশকে, সেই দলটির বিপক্ষে মাঠে কমপক্ষে 2 হালি গোলের সহজ সুযোগ মিস করে বাংলাদেশের ফুটবলাররা। শেষ পর্যন্ত শাখাওয়াত রনির জোড়া গোলে ম্যাচটি 3-0 গোলে জেতে বাংলাদেশ। ব্যর্থতার সমালোচনা আর বিশ্লেষণে কেটে যাবে আরো 2টি বছর, কিন্তু তাতেই কি আসবে কোনো সঠিক সমাধান? এই প্রশ্নের উত্তরটা পেতে ফুটবল প্রেমীদের এখন গুনতে হচ্ছে অপেক্ষার প্রহর। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আরেকটি ব্যর্থতার গল্প রচনা হলো বাংলাদেশের ফুটবলে। তবে অতীতে ব্যর্থতার পোস্টমর্টেমগুলো ফুটবল বোদ্ধারা মেনে নিলেও এবারের সাফের বিষয়টা ভিন্ন। কারণ একরাশ আশার বাণী শুনিয়ে সাফে মামুনুলদের যাত্রার শেষের গল্পটা হতাশার। কিন্তু আসলে ফেভারিট হয়েও কেন এমন ব্যর্থতা? কারণ হিসেবে দলের সমন্বয়হীনতাকে দায়ী করলেন সাবেক ফুটবলাররা। অপরদিকে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের 2টি দল খেলানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেকরা। লাখো কোটি ফুটবল ভক্তদের একরাশ আশার বাণী শুনিয়ে সাফে মামুনুলদের যাত্রার শেষ গল্পটা লেখা হলো হতাশার কালিতে। আসরে ফেভারিটের তকমা গায়ে লাগানো থাকলেও শেষ পর্যন্ত মালদ্বীপ ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে প্রথম পর্বের গণ্ডি পেরোনো হয়নি তাদের। নিয়ম রক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পেলেও মাঠের পারফরমেন্সে হতাশ হয়েছেন ফুটবল ভক্তরা। বাংলাদেশের স্ট্রাইকাররা গোল মিসের মহড়া না দিলে সে ম্যাচে জয়ের ব্যবধানটা হতে পারত আরো বড়। কিন্তু ফুটবলারদের এমন পারফরমেন্স মেনে নিতে পারছেন না সাবেক ফুটবলাররা। ব্যর্থতার কারণ হিসেবে দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতার অভাবের কথা বলছেন তারা। তাছাড়া তদন্ত কমিটির মাধ্যমে দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করার পরামর্শ সাবেক ফুটবলারদের। ডেফিনেটলি আমি মনে করি যে একটি তদন্ত কমিটি করে এটি কেন হলো, আমাদের কোথায় আমাদের ব্যর্থতা ছিল, কোথায় আমাদের ভুল ছিল, সেই ভুলগুলি যদি বের করে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আসলে এই ভুলগুলিকে কখনই শুধরাইতে পারবো না। চ্যাম্পিয়ন হোক না হোক আমরা সেই ফেলার মধ্যে খেলবে, এটা আমরা মোটামুটি একটা আশাবাদী ছিলাম। টিমের মধ্যে 3 গ্রুপ, কারা বলছে কারা জানি না, পেপারে কিন্তু আসছে। তো এই জিনিসটা তো খুবই মর্মাহত হয়েছে যে টিমে কেন গ্রুপিং থাকবে। এদিকে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী সাবেক ফুটবলাররা। টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 23 দলের খেলানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সামনে একটি আন্তর্জাতিক একটি বড় টুর্নামেন্ট রয়েছে। বাংলাদেশের বর্তমানে যে প্লেয়ার সংকট রয়েছে
সেই সংকট থেকে উত্তরণের জন্য বাফুফে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। অনূর্ধ্ব 23 দল থেকে অনেক ভালো ভালো কিছু প্লেয়ার হয়তো বা দেখতে পারি যারা পরবর্তীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলে থাকবে। শক্তিমত্তার বিচারে গোল্ড কাপে অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এই ধরনের টুর্নামেন্টে খেললে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন সাবেক খেলোয়াড়রা। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ভালো না খেলার কোনো কারণই ছিল না বলে মনে করেন আফগানিস্তান কোচ পিটার সেগ্রেত। একই সঙ্গে তিনি জানিয়েছেন এবারের সাফে শিরোপা ধরে রাখতে চায় তার দল আফগানিস্তান। কেরালা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হবার পরও বিমান টিকিট জটিলতায় কেরালাতে আটকে আছে বাংলাদেশ ফুটবল দল। চলছে বাজে হারের পোস্টমর্টেম। তবে একটু হিসেব করে খেললে যে সেমিতে জায়গা পেতে পারত বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আফগানিস্তান কোচের। বাংলাদেশের জনসংখ্যা যেমন, তাতে করে তো ফুটবলার খুঁজে বের করার কাজটা কঠিন হবার কথা নয়। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেই শক্তিশালী একটা দল দাঁড় করানো সম্ভব। আমি দেখেছি দলে কিছু ভালো মানের ফুটবলার আছে। আসলে ওদের ভাগ্য খারাপ বলতে হবে। প্রথম ম্যাচে আফগানিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়েছে। নিজ দলকে পেশাদারিত্বের ছোঁয়া দিয়েছেন এই জার্মান কোচ। গ্রুপ পর্বে যে 31টা গোল এসেছে তার 31টা আফগানদের পা থেকে। এরপরও তৃপ্ত নন তিনি, কেননা দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে মধ্য এশিয়ার ফুটবলে যুক্ত হওয়া আফগানদের নিয়ে বড় স্বপ্ন দেখার পক্ষপাতী তিনি। এখানে এসে যত সমস্যার মুখোমুখি হয়েছি তাতে ভালো খেলার জন্য ছেলেদের ধন্যবাদ দিতেই হবে। এটাই সাফে আমাদের শেষ আসর। আসলে ভবিষ্যতে উন্নতির কথা ভেবে আমাদের উচিত হবে বড় টুর্নামেন্টে খেলা, যেখানে প্রতিপক্ষ হিসেবে ইরান, উজবেকিস্তানের মতো দলগুলোও থাকবে। খুব শীঘ্রই ফিফা গোল প্রজেক্টের অ্যাসাইনমেন্টে বাংলাদেশে আসার কথা আছে পিটার সেগ্রেটের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কেরালা, ভারত। কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং আইসিসির নির্দেশনা মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। আইসিসি ও অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। এদিকে এসিসির ইভেন্ট ও অপারেশনস ম্যানেজার সুলতান রানা জানিয়েছেন ক্রিকেটের জন্য নিরাপদ এক দেশ বাংলাদেশ। যুব বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণের শেষ দিনে মঙ্গলবার ডিএমপির সাথেও বৈঠক করেছে আইসিসির নিরাপত্তা কর্মকর্তা শন নরিস, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। এরপর বিসিবি সহসভাপতি মাহবুব আনাম আর প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে মাহবুব আনামের মন্তব্য, কোনো নির্দিষ্ট দেশের চাহিদার উপর নয়, বরং ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নির্দেশনা মতোই যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি নিয়েছে বিসিবি। কে খুশি না খুশি সেটা আসলে আমাদের জন্য বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য যেটা হলো, আমাদেরকে যে ইভেন্টটা করতে হবে সেই ইভেন্টটা করার জন্য যা যা করণীয় সেটা করার দায়িত্ব নিয়েছে বিসিবি। উই আর নট অব্লিগেটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট বাই এনি কান্ট্রিজ। We are obligated by a contract between us and ICC. অস্ট্রেলিয়া যেখানে যুব বিশ্বকাপের মতো আইসিসির গেম ডেভেলপমেন্টের আসরে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তা সুলতান রানা মনে করেন ক্রিকেটের জন্য নিরাপদ এক জায়গা বাংলাদেশ। এখানে অন্য দেশগুলো খেলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলাদেশ এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করছে। এখানে ক্রিকেটাররা খেলতে পছন্দ করে। আমার মনে হয় না এদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিবি সহসভাপতি। এই ধরনের ইভেন্ট করার অভিজ্ঞতা যে আমাদের রয়েছে, আমাদের সরকারের রয়েছে, আমাদের এজেন্সিগুলো রয়েছে, সে ব্যাপারে আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে দক্ষ এবং আমরা একটা সুন্দর ইভেন্ট দেখতে যাচ্ছি। বিসিবির সাথে সভা শেষেই ঢাকা ছেড়েছেন আইসিসি অস্ট্রেলিয়া প্রতিনিধিরা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার অভাব সহ দেশের হ্যান্ডবলে রয়েছে নানা সীমাবদ্ধতা। একসময়ের সম্ভাবনাময় খেলায় এখন শুধু সার্ভিসেস দলের আধিপত্য। বিপিএল এর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও হলো সেই বিজয়ের আনুষ্ঠানিক উদযাপন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেলিব্রেশন অফ ভিক্টোরি ব্যানারে হয় এক জমকালো আয়োজন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সহ অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সব ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয় রেপ্লিকা ট্রফি। সাথে রোমন্থন করা হয় বিজয়ের স্মৃতিগুলোকেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেন ভিক্টোরিয়ান্সের মেলা। বিজয়ের বেশে বিজয়ের মেলায় উপস্থিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সবাই। উৎসবের আলোতে আলোকিত ছিল পুরো মঞ্চ, কিন্তু অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ছিলেন অন্য কেউ। বীরের বেশে দলনেতার উপস্থিতিকে ঘিরে উন্মাদনা প্রমাণ করে শুধু কুমিল্লা নয়, পুরো বাংলাদেশ জুড়েই এখন চলছে ম্যাচ স্তুতি।
উদযাপনের রংটা আরও রাঙিয়ে তুলতে খানিকটা বিনোদনের ব্যবস্থাও করা হয় মঞ্চে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সবাই। বিদেশি ক্রিকেটাররাও পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। ক্রিকেটারদের হাতে রেপ্লিকা ট্রফি তুলে দেন কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল ও পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শুভেচ্ছা বক্তব্য রেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদ্দেশ্যে। ছিলেন ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষাও। মঞ্চে মাশরাফি রনিরা এক পর্যায়ে আনন্দে মেতে ওঠে। এই আনন্দ বিজয়ের আনন্দ। অনুষ্ঠান শেষে মাশরাফির কণ্ঠেও ঝড়ে তৃপ্তি। আমাদের ঘরোয়া টুর্নামেন্ট এটা, আমাদের ওয়ান অফ দ্য বিগ টুর্নামেন্ট এটা। সো ওই জায়গা থেকে 3 বারই চ্যাম্পিয়ন হতে পেরেছি, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগে। আমাদের নজর যেটা খুবই স্বাভাবিক, বাংলাদেশ টিমের খেলা আসছে এখন, অনেক চ্যালেঞ্জিং এবং অনেক বড় টুর্নামেন্টগুলো আসছে সামনে। সো আমাদের ফোকাসটা পুরো ওইদিকে। সামনের দিনগুলোতে দেশের জার্সি গায়ে আরও ভালো করার প্রত্যয় ছিল টাইগার দলনেতার কণ্ঠে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। শুধু বোলিংয়ে না, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের উন্নতি করতে বিশেষ মনোযোগ দিয়েছেন তাসকিন আহমেদ। গতি বাড়ানোর সাথে টি-20তে ইয়র্কার লেন্থ নিয়ে কাজ করছেন তরুণ এই পেসার। আসন্ন এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20 আসরকে সামনে রেখে দারুণভাবে প্রস্তুত হচ্ছেন তাসকিন। বাংলাদেশ দলে একাধিক পেসারের আবির্ভাব অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন তিনি। সেই সাথে গর্ব করে বলেছেন 2015 সালে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাসকিনের জন্য। 2 বছর হয়নি তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের, কিন্তু এরই মধ্যে ইনজুরি নামক ভূত ঈর্ষা করেছিল অন্তত 4 বার। তবে মাঠের ক্রিকেট যুদ্ধে যাবার ইস্পাত কঠিন প্রতিজ্ঞা যার, তাকে ঠেকায় কে? তাই তো ইনজুরির অদৃশ্য ভূতকে ডিঙিয়ে ফিরেছেন বারবার, বুক চিতিয়ে লড়েছেন বরাবর। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ, এরপর এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র মতো মেগা ইভেন্ট, সবই হবে শর্ট ফরম্যাটে। তাই এবার মাঠের বাইরে ভিন্ন লড়াই তাসকিনের। ব্যাটিং ও ফিল্ডিংয়ে মনোযোগের সাথে টি-20 ফরম্যাটের জন্য তাসকিন অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন ইয়র্কার লেন্থ। যেটা আমি কি মনে করি টি-20-র জন্য, কারণ জোরে ইয়র্কার মারতে পারলে সব ব্যাটসম্যানের জন্য ভেরি ডিফিকাল্ট। ইয়র্কারটা নিয়ে অনেক কাজ করছি, সেই সাথে আরো কিছু ভ্যারিয়েশন, শুধু বোলিং না, বোলিং এর সাথে সাথে আমি আমার ব্যাটিং ফিল্ডিং নিয়েও কাজ করতেছি। অধিনায়ক মাশরাফির সাথে মুস্তাফিজ পেস বোলিং বিভাগে দলের অপরিহার্য সদস্য হয়ে গেছেন। তার মাঝে বিপিএলে আবু হায়দার রনের উঠে আসা কিংবা আলামিনের ফেরা, জাতীয় দলে জায়গা ধরে রাখা চ্যালেঞ্জ তাসকিনের জন্য, মানছেন তাসকিন নিজেও। আর পেসারদের এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন তিনি। এটা খুবই ভালো সাইড যে আল্লাহর রহমতে আমাদের ফাস্ট বোলিং এ এখন কম্পিটিশন, যত কম্পিটিশন বাড়বে তত ইমপ্রুভমেন্ট আর্লি হবে, যেটা আমাদের জন্য ভালো, আমাদের থেকে আমাদের দেশের জন্য বেশি ভালো। সামনে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড টি-20 আছে, আরো বড় বড় ইভেন্ট। আমি আসলে খুব এক্সাইটেড আবার বড় ধরনের ব্যাক করার, এবং আমার ভিতরে সেই অ্যাবিলিটি আল্লাহ পাক দিয়েছে। অন্য সবার মতো মাঠের ক্রিকেট যোদ্ধা তাসকিনেরও গর্ব 2015 সালে বাংলাদেশের ক্রিকেট সাফল্য নিয়ে। আমাদের ইতিহাসের সেরা একটা বছর গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের, এবং আমি খুবই গর্বিত টিমের এরকম অবস্থা একটা অংশ হতে পারে। তাসকিনের অগ্নিদৃষ্টিতে সংকল্প 2015 সালের নতুন বছরটা যেন রঙিন করে সাফল্যের জাহাজ নিয়ে যেতে পারেন দূর, বহুদূর। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যান্ডবলের দুর্দশা খুবই পুরনো খবর। নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার অভাব সহ খেলোয়াড়দের রয়েছে অনেক সীমাবদ্ধতা। একসময় সম্ভাবনাময় এই খেলায় শুধু সার্ভিস দলের আধিপত্য, এখন 26তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতাতেও সেই ছাপ স্পষ্ট দেখা গেছে। নামেই জাতীয় মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট, খেলায় প্রতিযোগিতা লেশ মাত্র নেই। অসম ও একপেশে ম্যাচে বরাবরই এগিয়ে টুর্নামেন্টের ফেভারিটরা। একদিকে অভিজ্ঞ আর প্রশিক্ষণে পরিপুষ্ট দল, অন্যদিকে মফস্বল থেকে উঠে আসা আনকোড়া জেলা মহিলা দল। পার্থক্য আরও আছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 8-10টি খেলা পৃষ্ঠপোষক পেলেও এক্ষেত্রে হ্যান্ডবলে সেটির দেখা মেলা ভার। তাছাড়া গতি আর দক্ষতায়ও অনেক পিছিয়ে দেশের জেলা দলগুলো। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় স্তর মিলিয়ে খেলছে 15টি জেলা, সার্ভিস দল 3টি। এর মধ্যে সরাসরি দ্বিতীয় পর্বে খেলছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার। প্রথম পর্বে খেলা অন্য দল বাংলাদেশ পুলিশ। প্রশিক্ষণের ধরন ও খেলার সরঞ্জাম দেখেও রুগ্ন অবস্থা বোঝা যায় জেলা দলগুলোর। আমরা দিনাজপুরে রাবারের বল দিয়ে প্র্যাকটিস করি, আর এখানে আসে যে বল পাই আর কি, বলটা আমাদের গ্রিপিং হয় না। মেয়েরা তো চায় যে আসলে আমাদের যাতায়াত খরচ, বিকেলকার নাস্তা, এসব কিছু তো তারা বেয়ার করতে চায় না। খেলার সময় শুধুমাত্র একটা টিম পাঠানোই আমার মনে হয় জেলা ক্রীড়া সংস্থা, প্রায় মনে হয় জেলা ক্রীড়া সংস্থার এই একরকম
দায়সারা একটা কাজ। প্রথম রাউন্ড পেরোনো দল দ্বিতীয় পর্বে মুখোমুখি হচ্ছে বিজেএমসি ও বাংলাদেশ আনসারের মতো হেভিওয়েট দলের সাথে। বিজেএমসির মতো বড় দলগুলোকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে দেওয়ার সুবিধা কেন? ফেডারেশনের উত্তরটা সাদামাটাই। বিজেএমসি একটা শক্তিশালী হ্যান্ডবল দল, তারা কন্ট্রিবিউট করে সারা বাংলাদেশের হ্যান্ডবলকে, বিশেষ করে সারা বাংলাদেশের হ্যান্ডবল খেলোয়াড়দেরকে পৃষ্ঠপোষিত করার জন্য, তাদের ভালো ভালো চাকরি দেওয়ার জন্য সুযোগ করে দেয়। সেটা নিশ্চয়ই তারা একটা প্রশস্ত দাবি রাখে। তৃণমূল পর্যায়ে হ্যান্ডবলের সম্প্রসারণে ঘাটতি যে স্পষ্ট তা এক বাক্যে স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জেলা পর্যায়ে প্রতি বছর হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজনের দাবির কথাও বলেন প্রতিযোগীরা। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এবার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া 177 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই 3 ম্যাচ সিরিজ 2-0 জিতে নিল অজিরা। আর এই হারে 2004-05 সালের সর্বোচ্চ 8টি টেস্ট হারের রেকর্ড স্পর্শ করল ক্যারিবীয়রা। মেলবোর্নে 460 রান তাড়া করতে নেমে 282 রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন না করিয়ে তৃতীয় দিনে 3 উইকেটে 179 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। ফলে চতুর্থ দিন ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 460 রান। বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই ব্রেথওয়েটকে হারায় সফরকারীরা। এরপর ব্রাভো ও চান্দ্রিকার ব্যাটে এগিয়ে চলে ক্যারিবীয় ইনিংস, কিন্তু মিশেল মার্শের বোলিংয়ে তোপের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। জেসন হোল্ডার ও রামদিন জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। 61 রান খরচ করে মার্শ নিয়েছেন 4 উইকেট। আর এই জয়ের ফলে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিক অজিরা। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডারবান টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে 280 রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এদিন ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে 326 রানে গুটিয়ে গেলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 416 রানের। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ 4 উইকেটে 136 রান। আগের দিনের 3 উইকেটে 172 রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড এদিন নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। বায়ারস্ট্র 79 রান ছাড়া খুব বেশি বড় সংগ্রহ করতে পারেনি কেউই। প্রোটিয়া বোলার পিয়েডট 5 উইকেট শিকার করলে 326 রানেই থামে ইংলিশদের ইনিংসের চাকা। 416 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়েছিল স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ভ্যান জাইল ও এলগার মিলে গড়েন 53 রানের জুটি। এরপর আমলা ডুপ্লেসিসরা ছোট ছোট সংগ্রহ করলেও ফিনের পেস আগুনে হারের শঙ্কায় রয়েছে প্রোটিয়ারা। ইংলিশ পেসার স্টিভেন ফিন 27 রানে 3 উইকেট, ডিভিলিয়ার্স 37 রান নিয়ে ও স্টেইন 0 রান নিয়ে প্রোটিয়াদের হয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবেন। পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক আজহার আলীর পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। স্পট ফিক্সিং এর দায়ে অভিযুক্ত ক্রিকেটার মোহাম্মদ হাফিজের জাতীয় দলে ফেরা নিয়ে দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় হাফিজের সাথে একই দলে না খেলার সিদ্ধান্ত নিয়ে ওয়ানডে অধিনায়ক আজহার বোর্ড প্রধান শাহরিয়ার খানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে শাহরিয়ার খান পদত্যাগপত্র গ্রহণ না করে খেলার অনুরোধ জানালে আমির তা মেনে নিয়ে অনুশীলনী দিতে রাজি হন। 6 বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর জানুয়ারিতে পাকিস্তান নিউজিল্যান্ড সফরে দলের ফেরার কথা রয়েছে পেসার আমিরের। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। জয়ের ধারায় ফেরার সাথে আবারও টেবিলের শীর্ষে উঠতে লিস্টার সিটি আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটিকে। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ফক্সরা। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:45। বক্সিং ডেতে লিভারপুলের বিপক্ষে হারের আগে টানা 10 ম্যাচ অপরাজিত ছিল লিস্টার সিটি। এবার টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে দ্য ফক্সরা। সেই সাথে রয়েছে 1961 সালের পর কখনোই সিটিজেনদের বিপক্ষে টানা 3 ম্যাচ না হারের রেকর্ড। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিক লিস্টার সিটি ম্যাচের শুরু থেকেই সেরা একাদশে পাবে 2 তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজকে। ইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত ড্যানি ড্রিঙ্কওয়াটার। অন্যদিকে 2000 সালের পর কখনোই বছরের শেষ ম্যাচ না হারার পরিসংখ্যান নিয়েও অস্বস্তিতে রয়েছে সফরকারী ম্যানচেস্টার সিটি। ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকবেন পাবলো জাভালেতা ও ফার্নান্দো। তবে সফরকারী হিসেবে দ্য ফক্সদের বিপক্ষে গেল 5 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেকে প্রেরণা খুঁজতে পারে পেলেগ্রিনির শিষ্যরা। লা লিগার খবর। শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে জায়ান্ট রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে রিয়াল সোসিয়েদাদকে।
16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মাদ্রিদিস্তানরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 9টায়। দিনের অন্য ম্যাচে টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে রেলিগেশন অঞ্চলে থাকা রায়ো ভায়াকানোর। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত 11:30টায়। কদিন আগেই রেলিগেশন অঞ্চলে থাকা রায়ো ভায়াকানোকে 10-2 গোলে উড়িয়ে দিয়ে লা লিগার 55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ 10টি গোলের রেকর্ড গড়ে মাদ্রিদিস্তানরা। কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দলের চেয়ে এখনো 2 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। দেখা নেই শিরোপার, তাই হুমকির মুখে রয়েছে কোচ বেনিতেজের পদ। তবে লা লিগার শিরোপা হয়তো বদলে দেবে সার্বিক চিত্র। তাই কোচ বহিষ্কারের মৌসুমে পদ হারানোর সম্ভাবনা নিয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেনিতেজ পরিকল্পনা আটছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আর স্বাগতিকদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে রয়েছে সফরকারীদের বিপক্ষে প্রায় 1 যুগ অপরাজিত থাকার পরিসংখ্যান। বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে ডিফেন্ডার কারভাজাল ও ভেরেনির দলে ফেরা। ছন্দে রয়েছেন বেল, বেনজেমা ও রোনালদোরা। তবে এখনো শঙ্কা রয়েছে সার্জিও রামোসকে ঘিরে। অন্যদিকে স্বস্তিতে নেই সফরকারীরা। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ডেভিড জারুতুজা। সেই সাথে মাথার উপর ঝুলছে রেলিগেশনের শঙ্কা। এদিকে দিনের অপর ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে লিগ টেবিলে ওঠার হাতছানি। রেলিগেশন অঞ্চলে থাকা রায়ো ভায়াকানোর ঘরের মাঠ স্তাদিও দেল রায়ো ভায়াকানোতে আতিথ্য নেবে সিমিওনের শিষ্যরা। ইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত জ্যাকসন মার্টিনেজ। আরও রয়েছে ভায়াকানোর বিপক্ষে গেল 5 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে লিগার টানা 4 ম্যাচ হারের তিক্ততা নেওয়া স্বাগতিকরা পার করছে কঠিন সময়। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও ভায়াকানোর দুশ্চিন্তার নাম লিগের সবচেয়ে দুর্বল রক্ষণভাগ। সারা পারভিন, সময় সংবাদ। দলবদলের মৌসুমকে সামনে রেখে বড় বড় তারকাদের ঠিকানা বদলের গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। আর প্রতি বছরই তারকা খেলোয়াড় দিয়ে দলের শক্তি বাড়াতে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এবারের মৌসুমকে সামনে রেখে নামি দামি ক্লাবগুলো কোনো কোনো ফুটবলারকে দলে টানতে ব্যস্ত সময় পার করছে। তা নিয়েই এবারের প্রতিবেদন। ট্যাক্স সংক্রান্ত ঝামেলার কারণে বেশ কিছুদিন ধরেই ন্যু ক্যাম্পে খুব একটা ভালো নেই বার্সেলোনার সাফল্যের মূল নায়ক মেসি। তাই গুঞ্জন উঠেছে এবারের মৌসুমে দলবদল করতে পারেন এই আর্জেন্টাইন ফুটবল সেন্সেশন। আর সেই সুযোগে লুফে নিতে চাইবে বিশ্বের নামি দামি ক্লাবগুলো। বার্সার প্রাণভোমরা মেসির উপর অনেকদিন থেকেই নজর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ান্ট ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের। ভিনগ্রহের ফুটবলার মেসিকে দলে টানতে এরই মধ্যে 27 মিলিয়ন ইউরোর রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে সিটিজেনরা। তবে সম্প্রতি মেসির ন্যু ক্যাম্প ছাড়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন তার বাল্যবন্ধু সার্জিও অ্যাগুয়েরো। কাতালান শিবিরে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড দখল করে আছেন মেসি। তবে এবারে মেসির পরপরই দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন নেইমার। এবছরই মেসি রোনালদোর সাথে ব্যালন ডিওরের তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছেন নেইমার। ভবিষ্যৎ সেরা এই ফুটবলারের সাথে নতুন করে চুক্তি নবায়নের তোড়জোড় শুরু করেছেন কাতালানরা। তাই বর্তমানের চেয়ে 3 গুণ বেশি পারিশ্রমিক দিয়ে প্রায় 30 মিলিয়ন ইউরোর প্রস্তাব রেখেছেন নেইমারের সামনে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে নেইমার অথবা বার্সা কর্তৃপক্ষ কেউই এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। 2012 সালে ইন্টারন্যাশনাল থেকে প্রায় 19.5 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ জায়ান্ট চেলসিতে যোগ দেন অস্কার। 3 মৌসুম ব্লুজদের শিবিরে কাটিয়ে এখন পর্যন্ত 106 ম্যাচ খেলে 20 গোল করেছেন তিনি। এদিকে চেলসির আরেক খেলোয়াড় ইভানোভিচকে দলে টানতে চাইছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। 2008 সালে মস্কোর একটি ক্লাব থেকে 9 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্লুজদের শিবিরে যোগ দেন এই যুগোস্লাভিয়ান ডিফেন্ডার। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে স্পোর্টসের বিশেষ আদালত দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ স্পোর্টস। আবেদন খারিজ হলেও সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করার সুযোগ রয়েছে মাদ্রিদিস্তানদের। 2 ডিসেম্বর কার্ডের নিষেধাজ্ঞার খড়গে থাকা ডেনিস সিলভারস্টাইনকে মাঠে নামায় রিয়াল মাদ্রিদ। ফলে 4 ডিসেম্বর চলতি মৌসুমের জন্য কোপা দেল রে থেকে রিয়াল মাদ্রিদকে নিষিদ্ধ করে স্পেনের ফুটবল ফেডারেশন। তবে চলতি মৌসুমে ভিয়ারিয়াল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া সিলভারস্টাইনকে নিষেধাজ্ঞার বিষয়টি নাকি অজানা ছিল মাদ্রিদিস্তান কর্তৃপক্ষের, এমন দাবি করে ক্রীড়া আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে মাদ্রিদিস্তানরা। তবে রিয়ালের আবেদন যাচাই বাছাই করে আবেদনটি খারিজ করে দেয় দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ স্পোর্টস। তবে এখনও সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের সুযোগ রয়েছে মাদ্রিদিস্তানদের।
এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপ আসরকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, ড্র অনুষ্ঠানে অর্থমন্ত্রী। মারুফুল কোচের দায়িত্ব নিতে না চাইলে করা হবে বিকল্প চিন্তা, জানালেন বাফুফের সভাপতি। সাফে ব্যর্থতার জন্য দলের সমন্বয়হীনতাকে দায়ী করলেন সাবেকরা। আইসিসির নির্দেশনা অনুযায়ী অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। ক্রিকেটের জন্য নিরাপদ বাংলাদেশ, জানালেন এসিসির ইভেন্ট ও অপারেশনস ম্যানেজার। বক্সিং ডে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 177 রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহারের পদত্যাগপত্র গ্রহণ করেনি পিসিবি। এবং লা লিগায় বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ রায়ো ভায়াকানো। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।